20 বছর পর মধ্যপ্রাচ্যে আরও একবার সবচেয়ে বড় আকাশ শক্তি মোতায়েন আমেরিকার। টার্গেটে ইরান। খামেনি সরকার কি হামলা ঠেকাতে পারবে? একসাথে 17,000-এরও বেশি দ্বীপে শোনা যায় আজানের ধ্বনি। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে কিভাবে চলছে ইসলামের শিক্ষা? বিশ্বের 180 কোটি মানুষ রোজ নামাজ আদায় করেন মসজিদ আল হারামের দিকে ফিরে, যেখানে থামে না মুসল্লিদের তাওয়াফ। কোথায় এটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। 20 বছরেরও বেশি সময় পর মধ্যপ্রাচ্যে আরও একবার সবচেয়ে বড় আকাশ শক্তির সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। 2003 সালে ইরাক আগ্রাসনের পর এই প্রথম বিপুল পরিমাণ রণতরী যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। F-35, F-22 মতো শক্তিশালী যুদ্ধবিমান থেকে শুরু করে অতিরিক্ত নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্ন বিমান, আব্রাহাম লিঙ্কন, ইউএস জেরাল্ড আর ফোর্ডের মতো বিমানবাহী রণতরী সহ এক ঝাঁক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এখন মধ্যপ্রাচ্যে। তবে চুপ করে বসে নেই ইরানও। যে কোনো হামলা ঠেকাতে সামরিক স্থাপনাগুলোতে কংক্রিটের বিশেষ প্রাচীর বানিয়েছে তারা। একই সাথে হরমুজ প্রণালী বন্ধ সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়ে রেখেছে খামেনি সরকার। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের একটাই করা বার্তা, হয় চুক্তি করো, না হয় হামলার জন্য প্রস্তুত হও। আর তাই গেল কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে একের পর এক মোতায়েন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে হামলা চালাতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের দুটি শক্তিশালী রণতরী। এই রণতরীতে সামরিক বাহিনীর পাশাপাশি রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমানের মধ্যে আছে F-35, F-22 যুদ্ধবিমান, আছে দ্রুত নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্ন বিশেষ প্রযুক্তির বিমানও। ইরানের মিসাইল ও হামলা ঠেকাতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ঠিকও করে ফেলেছে কোথায় কোথায় চালানো হতে পারে হামলা। ধারণা করা হচ্ছে ইরানের নেতাদের হত্যা করা ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য, কারণ ইরানের সরকার পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর দ্বিতীয় টার্গেট ইরানের পরমাণু ও মিসাইল স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা। এরই মধ্যে ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ইরানের মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালাবে নেতানিয়াহু বাহিনী। ধারণা করা হচ্ছে সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে ইরানে হামলা চালাতে তাদের মোতায়েন করা হতে পারে। মধ্যপ্রাচ্যের ঘাঁটির পাশাপাশি ভারত মহাসাগরের ঘাঁটিও হামলায় ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো উপায়ে ইরানকে পরমাণু অস্ত্র মজুত থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কঠোর প্রস্তুতি নিচ্ছে ইরানও। মিসাইল ব্যবস্থা ও সেনাঘাঁটি রক্ষা করতে বিশেষ ধরনের কনক্রিটের প্রাচীর তৈরি করছে তেহরান। 30 কিলোমিটার এলাকা নিয়ে ইরানের পারচিন কমপ্লেক্স নামের মিলিটারি সাইট জুড়েও আছে এই বিশেষ প্রাচীর। এদিকে সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানে বসবাসরত পোল্যান্ডের নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পোলিশ সরকার। সামরিক হামলা ঠেকাতে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানকে এখনই চুক্তি করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ঠেকাতে দুই পক্ষের সংযত হওয়া জরুরি বলে জানান তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দু একদিনের মধ্যে ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা, যা চলবে কয়েক সপ্তাহ ধরে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, মার্কিনিরা মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে যতটা না বুঝতে পারছেন তার চেয়ে বড় যুদ্ধের দ্বারপ্রান্তে আছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানের ওপর যে কোনো সময় বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই অপারেশন কয়েকদিন নয়, বরং চলবে কয়েক সপ্তাহ ধরে। সীমিত আক্রমণ নয়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য এবার সর্বাত্মক বিধ্বংসী অভিযান। 18 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, এবারের হামলা হবে অনেক বড়, যা কয়েক সপ্তাহব্যাপী চলবে। গত মাসে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে নির্দিষ্ট হামলা চালিয়েছিল, ইরানের হামলা এমন হবে না, এটি হবে ব্যাপক ও বিস্তৃত। এ নিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করেছেন। তবে সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার ব্যাপারে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। কারণ হোয়াইট হাউস বিশ্লেষণ করছে যে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কী ব্যবস্থা নেবে। এছাড়া হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে কী পরিণতি বয়ে আনবে সেটিও তারা ভাবছে।
একাধিক কর্মকর্তা জানিয়েছেন আগামী 3 দিনের মধ্যে পেন্টাগন মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কিছু সেনা সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নেবে। তাদের প্রধানত ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান শুরু করে তাহলে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ঝুঁকি মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার মুখে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইরানও। চলতি মাসের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ঘাদেরি বলেন, সীমিত পরিসরে হামলা হলেও সেটি সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, ইরানের প্রস্তুতি সামরিক বাহিনী থেকে শুরু করে প্রযুক্তি, সাইবার এবং গোয়েন্দা বিভাগ সব ক্ষেত্রেই বিস্তৃত। তাই পরিস্থিতি এমন নয় যে ডোনাল্ড ট্রাম্প একটি হামলা চালিয়েই বলবেন কাজ শেষ। এই ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেও গভীর সংকটে জড়িয়ে পড়বে। তবে সামরিক পদক্ষেপের চেয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে শান্তিপূর্ণ সমাধানের জন্যই জোর দিচ্ছেন অনেকে। বর্তমান পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে বলছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র যদি একটি পরিপক্ক বা টেকসই চুক্তি চায় তবে শুরুতেই অতিরিক্ত কোনো দাবি চাপিয়ে না দেওয়াই ভালো, কারণ উভয় পক্ষই একে অপরের অবস্থান সম্পর্কে অবগত। এখন অবাস্তব বা আকাশচুম্বী দাবির সময় নয়, দুই পক্ষকেই বাস্তববাদী হতে হবে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে একটি আদর্শ চুক্তি থেকে বেআইনিভাবে বেরিয়ে গিয়েছিলেন। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র এমন কোনো নির্ভরযোগ্য পক্ষ নয় যার সাথে গঠনমূলক বা আস্থার সাথে কথা বলা যায়। আবার যুক্তরাষ্ট্রেরও নিজস্ব কিছু বিবেচনা রয়েছে। আমার মনে হয় একটি রাজনৈতিক চুক্তিতে পৌঁছাতে হলে উভয় পক্ষকেই বাস্তবতায় ফিরে আসতে হবে। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা করছে দখলদার ইসরায়েল। সংকেত পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করবে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য দেশের হোম ফ্রন্ট কমান্ডকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গত জুনে ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। যুদ্ধের আগে 2014 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি জোরদার করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী এতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে গুরুতর ক্ষতি হয়েছিল। ইরানের সম্ভাব্য এই হামলা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের সীমাতেই আটকে থাকবে না। বিশেষজ্ঞদের মতে যদি এটি একটি সর্বাত্মক যুদ্ধে রূপ নেয় তবে এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্র এবং ইরানের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলাফল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। একসাথে 17,000-এরও বেশি দ্বীপে শোনা যায় আজানের ধ্বনি। মসজিদ, মাদ্রাসা, সংস্কৃতি ও অর্থনীতিতে ইসলামের দৃঢ় উপস্থিতি বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াকে দিয়েছে বিশেষ মর্যাদা। প্রায় 20 কোটিরও বেশি মুসলিম নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি বৈশ্বিক মুসলিম সমাজে হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ শক্তি। বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনে ইন্দোনেশিয়া নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ আছে যেখানে ফজরের আজান ধ্বনিত হয় হাজার হাজার দ্বীপে একসঙ্গে। সূর্য ওঠার আগে সাগর পেরিয়ে ছড়িয়ে পড়ে নামাজের আহ্বান। জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশটির নাম ইন্দোনেশিয়া। 2026 সালের উইকিপিডিয়ার তথ্য মতে দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ দ্বীপ রাষ্ট্রটিতে প্রায় 29 কোটি মানুষ বসবাস করেন। এর মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 20 কোটি। দেশটির মোট জনসংখ্যার প্রায় 87% বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। ইন্দোনেশিয়ায় ইসলাম শুধু একটি ধর্মীয় পরিচয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের ভিত্তিও রয়েছে সেখানে। দেশ জুড়ে রয়েছে প্রায় 8 লাখের বেশি মসজিদ। রাজধানী জাকার্তায় অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ ইস্তিকুলাল মসজিদ একসঙ্গে প্রায় 1 লাখ মুসল্লির নামাজ আদায়ের সুযোগ করে দেয়। মাদ্রাসা শিক্ষায়ও ইন্দোনেশিয়া সমৃদ্ধ। হাজার হাজার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে তাফসির, হাদিস, ফিকহ সহ ইসলামের নানা শাখায় পাঠদান করা হয়। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে, যা দেশটির ইসলামী সমাজকে দিয়েছে প্রগতিশীল রূপ।
খাবারের টেবিলেও ফুটে ওঠে এই মুসলিম সমাজের বৈচিত্র্য। নাসি বা ভাত ছাড়া যে কোনো খাবারই পূর্ণতা পায় না সেখানে। নাসি গোরেং, নাসি লেমাক কিংবা মশলার গরুর মাংসের বিখ্যাত পদ রেন্ডাং, সবকিছুতে রয়েছে স্থানীয় স্বাদ ও ইসলামী রন্ধন ঐতিহ্যের ছাপ। টেম্পে সামুদ্রিক মাছ, মুরগি ও গরুর মাংস, বহু উপাদানে সমৃদ্ধ দেশটির এই রান্না বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। দেশটির ঐতিহ্যবাহী বাতিক বস্ত্রশিল্প বিশ্বব্যাপী সমাদৃত, যা ইন্দোনেশিয়ার মুসলিম সমাজের নান্দনিক পরিচয় বহন করে। প্রায় 17,000 দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার আয়তন প্রায় 19 লাখ বর্গ কিলোমিটার। সুমাত্রা, জাভা, কালিমান্তান, সুলাওয়েসি ও পাপুয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে ছড়িয়ে আছে শত শত ভাষা ও জাতিগোষ্ঠী। তবুও ইসলাম এখানে একটি ঐক্যের সেতুবন্ধন হিসেবে কাজ করে। দেশটির অন্যতম প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব মারুফ আমিন আলেম হিসেবে যেমন সম্মানিত, তেমনি রাষ্ট্র পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেশটিতে। বৃহৎ ইসলামী সংগঠন নাহাদাতুল উলামার নেতৃত্বেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ মুখ। প্রাকৃতিক সৌন্দর্য, মশলা ও কৃষি পণ্যে সমৃদ্ধ অর্থনীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যা, সব মিলিয়ে ইন্দোনেশিয়া এখন বৈশ্বিক মুসলিম সমাজে এক গুরুত্বপূর্ণ শক্তি। হাজারো দ্বীপে ছড়িয়ে থাকা এই দেশ প্রমাণ করে বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের সম্ভব, বিশ্বাসের বন্ধনে, সাংস্কৃতিক মেলবন্ধনে এবং মানবিক মূল্যবোধে। মোরশেদ আলম, বাংলা ভিশন। 800-রও বেশি মসজিদ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গোটা উপত্যকায় নেই নামাজ পড়ার মতো নিরাপদ কোনো মসজিদ। যেসব মসজিদে আগে মিলন মেলা হতো, শোনা যেত কোরআনের শব্দ, তারাবিতে মুসল্লিদের ভিড়ে গমগম করত, সেখানে এখন শুধুই ধ্বংস আর শূন্যতা। তবুও গাজায় থেমে নেই সিয়াম সাধনার মাস, পবিত্র রমজান। রমজানে কেমন আছে গাজাবাসী? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম। মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনের গাজায়ও এসেছে পবিত্র মাহে রমজান, কিন্তু মাটির সঙ্গে মিশে যাওয়া নগরীতে পুরোপুরি আস্ত নেই ইবাদতের কোনো স্থান। একসময় যেসব মসজিদে হাজার হাজার মানুষ একত্রে নামাজ আদায় করত, সেগুলো আজ শুধুই স্মৃতি। গাজা সিটির আল হাসেইনা মসজিদ ছিল অত্র এলাকার মুসলমানদের প্রাণকেন্দ্র। এখন সেই মসজিদের ভাঙা গম্বুজ আর ধ্বংসস্তূপে বসবাস করছে বাস্তুহারা মানুষ। গাজাবাসীর যুদ্ধপূর্ব রমজান যেন অন্য এক জীবনের গল্প। আমরা চেয়েছিলাম মাহে রমজান অন্যভাবে পালন করতে। আগে রমজানে পরিবার, পরিজন ও বন্ধু-বান্ধবদের মিলন মেলা হতো। মসজিদে যাওয়া, কোরআন পড়া এবং তারাবির নামাজের মাধ্যমে কাটত রমজান। এখন আর কিছুই নেই। আমাদের পর্যাপ্ত মসজিদ নেই, সব ধ্বংস হয়ে গেছে। নামাজ পড়ার কোনো জায়গাও নেই। বর্তমানে আমরা তাঁবুতে নামাজ পড়ি। ভাঙা মসজিদগুলো হয়ে গেছে আশ্রয়কেন্দ্র। আল হাসেইনা মসজিদের ভাঙা গম্বুজ ও ধ্বংসস্তূপে শিশুরা খেলাধুলা করে। ক্ষতিগ্রস্ত মসজিদের মধ্যে কাপড় শুকায় নারীরা। ইবাদতের জায়গা এখানে নেই বললেই চলে। তারপুলিন ও কাঠের অস্থায়ী ছাউনিতে হাজারো মুসলিম খুঁজছেন মহান স্রষ্টার সন্তুষ্টি। রমজান এলে গাজাবাসীর চোখে ভাসে পুরনো সময়ের চিত্র। আমি এমন অবস্থা সহ্য করতে পারি না। মসজিদ ধ্বংস হয়ে যাওয়াও দেখতে পারি না। আগে আমরা সবাই নিশ্চিন্তে ইবাদত করতাম, বন্ধু বান্ধব এমনকি প্রিয় মানুষদের দেখতে পারতাম। এখন প্রিয় মানুষরা নেই বন্ধু বান্ধব, হারিয়ে গেছে মসজিদও। আল্লাহ তাআলাই ভালো জানেন যে এরকম অসংখ্য মসজিদ ধ্বংসের বিষয়টি আমাকে কতটা কষ্ট দিয়েছে। বিশ্বের কাছে আমার প্রশ্ন, কেন গাজার মসজিদগুলো ধ্বংস করা হচ্ছে? ধ্বংস আর শূন্যতার মাঝে রোজা পালন হয়ে উঠেছে গাজাবাসীর জন্য কঠিন সংগ্রাম। অবরুদ্ধ উপত্যকাটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে 430টি অস্থায়ী এবাদতের স্থান তৈরি করা হয়েছে। স্থানীয় গাজাবাসীর জন্য রমজান এসেছে আশা নিরাশা ও ফেলে আসা সময়ের স্মৃতিকাতরতা নিয়ে। এ মসজিদে আগে প্রতি রমজানে গাজা উপত্যকার গুজাইয়া, দারাজ সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ আসত। মুসল্লিদের আগমনে ভরে যেত মসজিদ, ইবাদত করত হাজার হাজার মুসলমান। কিন্তু এখন তারা কোথায় প্রার্থনা করবে? সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে মসজিদ। নেই নামাজ আদায় করার মতো কোনো মসজিদ, যেখানে আগে হাজার হাজার মানুষ বসত।
এখন সেখানে জায়গা হয় মাত্র কয়েকশো মানুষের। 2023 সালের অক্টোবর থেকে গাজার উপর নির্মম আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। স্থানীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে উপত্যকার ৮০০-র বেশি মসজিদ, আংশিক ক্ষতিগ্রস্ত ১৮০টি। সেই সাথে ইসরায়েলের বেপরোয়া হামলায় মুছে গেছে ৪০টি কবরস্থানের চিহ্ন। এমন মৃত্যু উপত্যকায়ও এবারের রমজান পালিত হচ্ছে স্বমহিমায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আল্লাহর নৈকট্য অর্জনের একটি বিশেষ সুযোগ। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পবিত্র মাস ঘিরে দেখা যায় নানা আয়োজন। কোথাও সাহরির আগে কামানের গর্জন, কোথাও ইফতারে রঙিন ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আবার কোথাও কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অভূতপূর্ব দৃশ্য। মধ্যপ্রাচ্যের সুগন্ধি খাবার, দক্ষিণ এশিয়ার বাহারি ইফতার, আফ্রিকার উষ্ণ আতিথেয়তা বা ইউরোপ আমেরিকার মুসলিম কমিউনিটির সংহতি, প্রতিটি অঞ্চলের রমজানই নিজস্ব গল্প বলে। ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজানের প্রথম পর্বে আফগানিস্তান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। পবিত্র এই মাসে দেশে দেশে রোজার প্রস্তুতিতে আছে ভিন্নতা আর বৈচিত্র্য। ৯৯% মুসলমানের দেশ আফগানিস্তান। রমজান ঘিরে দেশটিতে কমতি নেই আয়োজনের। আফগানিস্তানের মসজিদগুলোতে একত্রে ইফতার করেন স্থানীয় মুসলমানরা। এই অঞ্চলের ইফতার তালিকায় থাকে গরু ও খাসির মাংসের কাবাব, নানা রকম তাজা ও শুকনো ফল, বাদাম, ফলের জুস। ইফতার টেবিলে সমাদর পায় এক ধরনের বিশেষ স্যুপ, সুরুয়া, ভেড়ার মাংসের দো পেঁয়াজা। কখনো থাকে কোরমা এ মুর্গ, কোরমা এ গুশফান্দ, সবজি ভর্তি ভাজা রুটি, বোলানি। বিভিন্ন ধরনের পাকোড়া, শিরনি, খোরমার মতো মিষ্টি খাবার থাকে ইফতারের দস্তরখানে। সাথে থাকে পাস্তায় মোড়ানো মাংসের কিমা, মান্টো। ভাপে রান্না করা পেঁয়াজ আর মুরগির পুর ভর্তি ডাম্পলিং জাতীয় খাবারটি আফগানদের বেশ প্রিয় আইটেম। আফগানি আমেজ বজায় রাখতে ইফতারে থাকে কাবুলি পোলাও। সেহরিতে সবজি ও রুটি ছাড়াও গ্রিন টি খাওয়া আফগানদের অভ্যাস। গ্রামাঞ্চলে ইফতারে প্রাধান্য পায় বিভিন্ন রকম শাকান্ন, আলু ও অন্যান্য সবজি। ইফতারের পর বিশ্রাম শেষে তারাবির নামাজে অংশ নেন ধর্মপ্রিয় আফগানরা। মসজিদে মসজিদে চলে খতমে তারাবি। সেহরি থেকে ফজর নামাজের আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন আফগানদের অনেকেই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আফগান অঞ্চলে ইসলামের আগমন ঘটে। চলমান অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হওয়ার পাশাপাশি দেশটির জন্য পবিত্র রমজান হোক অর্থনৈতিক সমৃদ্ধির উপলক্ষ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলিম প্রতিদিন নামাজ আদায় করেন ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান পবিত্র কাবা বা মসজিদ আল হারামের দিকে ফিরে। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত এই মহিমান্বিত মসজিদ, হজ ও উমরায় লাখো মুসল্লির তাওয়াফে মুখর থাকে এই প্রাঙ্গণ, যা কখনো থেমে থাকে না। ইতিহাস, আধ্যাত্মিকতা আর স্থাপত্যের বিস্ময় জড়িয়ে আছে এই পবিত্র স্থানের সঙ্গে। কাবার নির্মাণ, কিবলা পরিবর্তন এবং মসজিদ আল হারাম নিয়ে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ, আর সবচেয়ে পবিত্রতম মসজিদ হচ্ছে মসজিদ আল হারাম। পবিত্র কাবার চারদিক ঘিরে যে মসজিদ, তাকেই বলা হয় মসজিদ আল হারাম। বর্তমান সৌদি আরবের মক্কা শহরে অবস্থান এই পবিত্র মসজিদটির। পৃথিবীর বুকে মহান আল্লাহর জন্য নির্মিত প্রথম মসজিদই হচ্ছে মসজিদ আল হারাম বা কাবা শরীফ। বলা হয় আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে আসেন তখন মহান আল্লাহ জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে কাবার স্থান নির্দেশ করেছিলেন। সেই পাথরটি এখনও কাবার এক কোণায় রয়েছে, যাকে আমরা হাজার আল আসওয়াদ বা মক্কার কালো পাথর নামে চিনি। প্রতিদিন ১৮০ কোটি মুসলিম এই কাবার দিকে ফিরেই নামাজ আদায় করেন। হজ ও উমরার জন্য পবিত্র কাবার চারদিকে তাওয়াফ বা প্রদক্ষিণ করতে হয়। অবাক করা বিষয় হচ্ছে, কাবার চারদিকে এক মুহূর্তের জন্যেও তাওয়াফ থেমে থাকে না। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখনও কেউ না কেউ তাওয়াফ করছে পবিত্র কাবা। এমনকি বন্যার সময়ও মানুষ সাঁতার কেটে পবিত্র কাবা তাওয়াফ করেছে।
হযরত আদম আলাইহিসসালাম প্রথম কাবা নির্মাণ করেন। পরে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2130 অব্দে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম কাবা পুনর্নির্মাণ করেন। আগে কাবার চারপাশে খোলা স্থানেই ছিল মসজিদ আল হারাম। পরবর্তীতে একটু একটু করে মসজিদটি নির্মিত হয়। 692 সালে প্রথম এই মসজিদের দেয়াল ও ছাদ দেয়া হয়। 1570 সালে উসমানী সুলতান দ্বিতীয় সেলিমের আমলে সমতল ছাদের পরিবর্তে গম্বুজ ও স্তম্ভ নির্মাণ করা হয়। 1955 থেকে 1973 সালের মধ্যে সাফা ও মারোয়াকে মসজিদ প্রাঙ্গণের ভেতরে নিয়ে আসা হয়। বর্তমানে মসজিদ আল হারামের আয়তন প্রায় 3,56,000 বর্গমিটার। মসজিদটিতে রয়েছে 81টি দরজা, যেগুলো সবসময় খোলা থাকে। মসজিদটিতে একসাথে প্রায় 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারেন, আর হজের মৌসুমে এখানে প্রায় 40 লাখ মানুষ উপস্থিত হন। কাবা হচ্ছে মুসলিমদের কিবলা। বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিম যে কোনো নামাজ পড়ার সময় কাবার দিকে ঘুরে পড়তে হয়। প্রথমে কিবলা ছিল জেরুজালেমের মসজিদ আল আকসা, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর 623 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবাকে নতুন কিবলা হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে আজ পর্যন্ত বিশ্বের 180 কোটি মুসলিম কাবার দিকে মুখ করে প্রতিনিয়ত নামাজ আদায় করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা শেষ হতে না হতেই নতুন করে উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। ওমান সাগরে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ইরান ও রাশিয়া। শুধু তাই নয়, শিগগিরই চীনকে সঙ্গে নিয়ে হরমুজ প্রণালীতেও মহড়ার ঘোষণা এসেছে। একই সময়ে ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি ঘিরে কড়া হুঁশিয়ারি জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সংঘাত নিরসনে ইরান ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার রেশ কাটতে না কাটতেই এলো নতুন চমক। 19 ফেব্রুয়ারি ওমান সাগরে যৌথ সামরিক মহড়া শুরুর কথা জানালো তেহরান ও মস্কো। 18 ফেব্রুয়ারি ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসুদলু জানান, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে যৌথ এ মহড়া অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রে নিরাপত্তা বৃদ্ধি এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করাই এই মহড়ার লক্ষ্য। তবে কতদিন ধরে এ মহড়া চলবে তা স্পষ্ট করা হয়নি। মহড়া চলার সময় নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে সতর্কবার্তা জানানো হয়েছে। কেবল এই মহড়াই নয়, সম্ভাব্য মার্কিন হামলার হুমকির মুখে নিজেদের সামরিক প্রস্তুতি তুলে ধরতে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে ইরান। এর আগে 16 ফেব্রুয়ারি হরমুজ প্রণালীতেই মহড়া চালায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী। সে সময়ও প্রণালী বন্ধ ঘোষণা করা হয়। এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে চালানো হয় ওই প্রদর্শনী। এখানেই শেষ নয়, খুব শিগগিরই ইরান, চীন ও রাশিয়া হরমুজ প্রণালীতে আরও একটি সামরিক মহড়া চালাবে বলে জানানো হয়েছে। রুশ প্রেসিডেন্টের সহযোগী নিকোলাই পাত্রুশেভ কথা জানিয়েছেন। এই লক্ষ্যে এরই মাঝে ওই অঞ্চলে অংশ নিতে যাওয়া দেশগুলোর নৌযান পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে এই যৌথ সামরিক মহড়ার আয়োজনকে রীতিমতো এক চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রুশ সংবাদ মাধ্যম আর্গুমেন্তি ফাক থেকে দেয়া সাক্ষাৎকারে পাত্রুশেভ বলেন, পশ্চিমা আধিপত্যের জবাবে রাশিয়া সমুদ্রপথে একটি বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে ব্রিক্স জোটের সম্ভাবনাকে কাজে লাগানো হবে। এদিকে পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলোতে আঘাত করে সেগুলো সমুদ্রে ডুবিয়ে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় এবং পরবর্তী সময়ে জনসম্মুখে দেয়া বক্তব্যে এই হুঙ্কার দিয়েছেন তিনি। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেন যে তাদের হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও এমনভাবে আঘাত করা হতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। ইরানের উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি ঝুঁকিপূর্ণ ইঙ্গিত করে তিনি বলেন, আমেরিকানরা সব সময় বলে যে তারা ইরানের দিকে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। অবশ্যই যুদ্ধজাহাজ একটি বিপজ্জনক সামরিক সরঞ্জাম, তবে সেই যুদ্ধজাহাজের চেয়েও বিপজ্জনক হলো এমন অস্ত্র যা সেই জাহাজকে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে পারে।
ট্রাম্পকে সতর্ক করে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ৪৭ বছরেও ইরানকে বিলুপ্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। এটি একটি ভালো স্বীকারোক্তি। আমি বলছি, আপনারাও তা করতে পারবেন না। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের যৌন নিপীড়ক জেফরি অ্যাপস্টেইনের কাছে গোপন সরকারি নথি পাঠানোর অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে গ্রেফতার করেছে যুক্তরাজ্যের টেমস ভ্যালি পুলিশ। সরকারি পদে অসদাচরণের অভিযোগ এনে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হলেও প্রাথমিকভাবে পরিচয় গোপন করে পুলিশ। পরে ব্যক্তির পদবি ও অন্যান্য তথ্যের ভিত্তিতে গণমাধ্যমগুলো পরিচয় নিশ্চিত করে। অভিযোগ আছে, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন বাণিজ্য দূত হিসেবে কাজ করার সময় যৌন নিপীড়ক জেফরি অ্যাপস্টেইনের কাছে সরকারি নথি পাচার করতেন। এরই মধ্যে অ্যান্ড্রু মাউন্টব্যাটেনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন রানী এলিজাবেথের দ্বিতীয় সন্তান। বরাবরই জেফরি অ্যাপস্টেইন ইস্যুতে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদার সীমান্তবর্তী লেক তাহো এলাকায় তুষার ধসে প্রাণ হারিয়েছে অন্তত ৮ জন স্কি খেলোয়াড়। তীব্র ঝড়ের পর উদ্ধার অভিযান চালিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ একজন। স্থানীয় সময় মঙ্গলবার লেক তাহো এলাকার ক্যাসল পিক পাহাড়ে ট্রেকিং শেষে ফেরার সময় তুষার ঝড়ের কবলে পড়ে স্কি খেলোয়াড়দের ১৫ জনের একটি দল। ঝড়ের পর ৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল বাকি ৯ জন। টানা অভিযানের পর বুধবার বিকেলে ৮ জনের মরদেহ উদ্ধারের খবর জানান নেভাদা কাউন্টির পুলিশ প্রধান। নিখোঁজ আরেকজন বেঁচে নেই বলে ধারণা করছে পুলিশ, তবে তাকে উদ্ধারে অভিযান চলছে। তুষার ঝড়, প্রচণ্ড বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে প্রবল ঝড়ের কারণে নেভাদার পর্বতমালায় কয়েক ফুট উঁচু বরফ জমেছে। ভারী তুষারপাতের কারণে সামনে কিছুই দেখা যায় না। এমন অবস্থায় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। দেশটির সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান সিসিটিভি স্প্রিং ফেস্টিভ্যাল গালার মূল আকর্ষণ ছিল মানুষের মতো দেখতে হিউম্যানয়েড রোবট। অনুষ্ঠানে 4টি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের নতুন ও অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটের প্রদর্শনী করেছে। সেখানে রোবটগুলো মানুষের মতো দক্ষতার সাথে জটিল মার্শাল আর্টের সক্ষমতা দেখিয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে রোবটগুলোর ড্রাঙ্কেন বক্সিংয়ের কৌশল, যেখানে দেখা যায় পড়ে গিয়ে আবার নিজেই উঠে দাঁড়াচ্ছে রোবটগুলো। বিস্তারিত দেখুন সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। টেলিভিশনের সামনে জড়ো হয়েছে চীনের হাজার হাজার মানুষ। অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন শুরু হবে তাদের প্রিয় অনুষ্ঠান সিসিটিভি স্প্রিং ফেস্টিভ্যাল গালা। অনুষ্ঠান শুরু হতেই মঞ্চ ঝলমল করে উঠল লাল ও কমলা রঙের পোশাক পরা একদল চায়না যুবকের উপস্থিতিতে। অত্যন্ত দক্ষতার সাথে শুরু হলো চীনের সবচেয়ে জনপ্রিয় মার্শাল আর্ট কুংফু লড়াই। দর্শকরা মুগ্ধ চোখে যুবকদের মধ্যে কুংফু যুদ্ধ দেখতে দেখতে হঠাৎ চমকে উঠলেন, যেন অবিশ্বাস্য এক দৃশ্য দেখতে পাচ্ছেন টিভির পর্দায়। কিন্তু কি এমন ছিল ওই কুংফু লড়াইয়ে যা দেখে চমকে উঠলেন চীনের সাধারণ মানুষ? আসলে টিভির পর্দায় তখন চলছিল মানুষ ও রোবটের কুংফু লড়াই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষের সাথে কুংফু যুদ্ধে মেতেছে মানুষের মতোই দেখতে হিউম্যানয়েড রোবট। তলোয়ার, লাঠি ও ছুরি হাতে সেই লড়াই এতটাই নিখুঁত যে প্রথম দেখায় কুংফু লড়াইয়ে ব্যস্ত থাকা মানুষ ও রোবটের তফাৎ ধরতে পারেনি কেউই। রোবটগুলোর চলাফেরা এতটাই নিখুঁত যে বোঝাই কঠিন এরা মানুষ নয়। আরও অবাক করার মতো বিষয় হলো, তারা শিশু শিল্পীদের সাথে লড়াইয়ের যে কৌশল দেখাচ্ছিল তার কোথাও ছিল না কোনো ভুল, কোনো বিশৃঙ্খলা। এখানেই শেষ নয়, দর্শকদের জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক। কুংফু লড়াইয়ের পর শুরু হলো মার্শাল আর্টের আরেকটি কৌশল, ড্রাঙ্কেন বক্সিং। রোবটগুলো টলমলো পায়ে হাঁটছে, হঠাৎ পেছনে পড়ে গেল, আবার নিজে থেকেই উঠেও দাঁড়ালো, যেন সত্যিই মাতাল যোদ্ধারা একে অপরের সাথে লড়ছে। কিন্তু এটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার জাদু। আর এই জাদুর পেছনে ছিল চীনের 4 প্রযুক্তি প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স, গালবট, নোয়েটিক্স এবং ম্যাজিক ল্যাব। শুধু মার্শাল আর্ট নয়, নোয়েটিক্সের 4টি রোবট কৌতুক নাটকেও অংশ নেয়। আর ম্যাজিক ল্যাবের রোবটরা উই আর মেড ইন চায়না গানে মানুষের সাথে নেচেছে।
প্রযুক্তিগত উদ্ভাবনে প্রতিনিয়ত যেন নিজেকেই ছাড়িয়ে যাচ্ছে চীন। গবেষণা প্রতিষ্ঠান ওমিদার তথ্য অনুযায়ী গেল বছর সারা বিশ্বে বিক্রি হওয়া 13,000 হিউম্যানয়েড রোবটের 90% মালিক ছিল চায়না কোম্পানিগুলো। এবছর তাদের বিক্রি দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে মানব শ্রমিকের ঘাটতি কমিয়ে উৎপাদন বাড়াতে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে উৎপাদন কৌশলের কেন্দ্রে রেখেছে চীন। সঞ্জিতা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।